অডিও বুক বাই শাওন চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আপনাদের পড়ে শোনাব অনিশ দাস অপুর লেখা ভূতের উকিল। যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেই ফেলেছেন তাদেরকে ধন্যবাদ। ভোতা রিংয়ের শব্দ শুনেই কাম্বারটন বুঝতে পারলেন দুটো টেলিফোনের কোটি তাকে তুলতে হবে। তবু ইতস্তত করছেন তিনি। এই গোপন ফোন নম্বরে এত রাতে তাকে কে ফোন করল? তার মাত্র 6 জন আন্ডারওয়ার্ল্ড মক্কেল এই নম্বরটি জানে। এই ভদ্রলোকদের 2 জন এদেশে নেই, 2 জন আছে ইউরোপে, আরেকজন কারাগারে, 6ষ্ঠ জন বার্ক হটিন। কিন্তু বার্ক হটিন মারা গেছে। আবার বাজল ফোন। কাম্বারটন তার মোটা হাতখানা বাড়িয়ে দিয়ে তুলে নিলেন রিসিভার, কানে লাগালেন, তবে বললেন না কিছুই। এ নম্বরের লাইনে তিনি কখনো আগে কথা বলেন না। নম্বরটি যে জানে সে নিশ্চয়ই এও জানে আগে কোড ওয়ার্ডটি বলতে হবে, তারপর সাড়া দেবে কাম্বারটন। শব্দটি উচ্চারণ করা হলো, রেফারেন্স রুম। গলার স্বর নিচু এবং অপরিচিত। কে আপনি? রুক্ষ ঘষা গলায় বলে উঠলেন কাম্বারটন। তার গোলাকার পাণ্ডুর বদনখানা নির্বিকার, চর্বি ঘেঁষা কুতকুতে চোখে জমে আছে রাজ্যের রহস্য। হটিনের এক বন্ধু। অজানা লোকটি জবাব দিল ফিসফিস সুরে। সে আমাকে এই নম্বরটি দিয়েছে, বলেছে কোনো বিপদে পড়লে আপনাকে যেন ফোন করি। কি নাম আপনার? স্মিথ, জন। এই নামের কাউকে আমি চিনি না, বললেন কাম্বারটন। দাঁড়ান দাঁড়ান, আমাকে দেখলেই চিনতে পারবেন। আপনার সঙ্গে আমার দেখা হবে কেন? কারণ আইনি পরামর্শের জন্য আমি প্রচুর পয়সা দিতে প্রস্তুত। আপনি কি একা আছেন? আছি, কাম্বারটন উদাস গলায় জবাব দিলেন, যদিও তার শুয়োরের মতো চোখে ফুটে ওঠা লোভ প্রকাশ পেল না কণ্ঠস্বরে। আমার ডেরা চেনেন? চিনি, হটিন আপনার সম্পর্কে সব বলেছে। আমি 10 মিনিটের মধ্যে আসছি। ক্রিমিনাল লয়ার হোরেস এল কাম্বারটন ফোন নামিয়ে রেখে হেলান দিলেন চেয়ারে, মনোযোগ ফেরালেন খবরের কাগজে। ফোন বেজে ওঠার আগে কাগজ পড়ছিলেন তিনি। কাগজে লিখেছে, আজ সকালে শিকাগোর শহরতলি উইলো রিজের ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল ব্যাংকে ডাকাতি করতে গিয়ে বার্ক হটিন এবং তার 2 সঙ্গী পুলিশের গুলিতে মারা গিয়েছে। হটিনের লাশ শনাক্ত করেছে পুলিশ। অপর 2 জন স্রেফ সাধারণ ভাড়াটে গুন্ডা বলে তাদের ধারণা, তবে এ 2 জনের নাম পরিচয় এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি। খবরটি পড়ে কাম্বারটনের একটু খারাপ লাগলো, শুধুমাত্র অর্থনৈতিক দিকটির কথা চিন্তা করে। হটিন তার শাসালো একজন মক্কেল ছিল, ভালোই টাকা পয়সা দিত। যদিও গত 1 বছর ধরে হটিন তার কাছ থেকে কোনো আইনি পরামর্শ নেয়নি, তবু কাম্বারটনের একটা বাধা মাসোহারা পাঠিয়ে দিতে ভুল করেনি। হয়তো ভাবছেন আইনজীবীটি, এইমাত্র ফোন করল যে লোকটি, সে মৃত মানুষটার জায়গা দখল করতেও পারে। টাকা পয়সা আয়ের একটা সূত্র হয়ে উঠতে পারে আগন্তুক। তবে একে যেহেতু চেনেন না কাম্বারটন, কাজেই সাবধানের মার নেই ভেবে তার প্রস্তুত থাকা উচিত। লাইব্রেরি টেবিল থেকে গুলি ভরা একটি রিভলভার বের করে তিনি ডান কোটের পকেটে রাখলেন। তারপর শোবার ঘরে গিয়ে বুড়োর টপ ড্রয়ারটি খুললেন। ওখান থেকে আরেকটি গুলি ভরা রিভলভার নিয়ে বাম কোটের পকেটে ঢোকালেন। ক্লার্ক স্ট্রিটের পূবে ডাইভার্সে পার্কওয়ের আকাশছোঁয়া আভর আর্মস হোটেলের 2 কক্ষ বিশিষ্ট রুমে তিনি অধৈর্য ভঙ্গিতে হাঁটাহাঁটি করতে লাগলেন। এই হোটেলে যত রাজ্যের মতলববাজ উকিল, বেআইনি কারবারি এবং ধোবদুরস্ত পোশাকে সজ্জিত গুন্ডা পান্ডাদের বাস। এমনিতে এই ধরনের পরিবেশে তিনি বেশ স্বচ্ছন্দ বোধই করেন, তবে আজ রাতে কেন জানি তার অস্বস্তি হচ্ছে। এর আগে কখনো তার মনে এভাবে কুডাক ডাকেনি। তিনি তার নিশাচর অতিথির জন্য অপেক্ষা করছেন, তবে মনে আশঙ্কা জাগছে কিছু একটা ভজকট হতে চলেছে।
নিজে গিয়ে দরজা খুলে আগন্তুকের কয়েক ইঞ্চি সামনে গিয়ে দাঁড়ানোর ঝুঁকি থেকে মুক্ত থাকতে তিনি দরজার ছিটকিনি নামিয়ে খাড়া পিঠে চেয়ারটিতে গিয়ে বসলেন। প্রবেশপথের মুখোমুখি হয়ে তার দুটি হাতই পকেটে ঢোকানো, চেপে ধরে আছেন আগ্নেয়াস্ত্র। এখন মনে মনে বললেন তিনি, তোমার চেহারা সুরত যদি আমার পছন্দ না হয় মিস্টার স্মিথ, সে তুমি যেই হও না কেন, তোমাকে চলে যেতে বাধ্য করব। হরেসের চেয়ে কেউ দ্রুত অস্ত্র চালাতে পারে না। দরজায় টোকা মারার শব্দটি হল অত্যন্ত আস্তে, প্রায় নিঃশব্দে, তবে সারা মিলল সজোরে। ভেতরে আসুন, হাঁক ছাড়লেন কাম্বারটন। নীরবে খুলে গেল দরজা। টাইট জ্যাকেট পরা, চওড়া কাঁধের, পেশিবহুল শরীরের লোকটি ঘরে ঢুকে বন্ধ করে দিল কপাট। তার ডান হাতখানা পকেটে ঢোকানো থাকল, যেন সে নিজেও বহন করছে অস্ত্র। অপর হাতে সামারফিল্ড হ্যাটের কিনারা স্পর্শ করল। ডার্নাক! চেঁচিয়ে উঠলেন কাম্বারটন। এক লাফে উঠে দাঁড়িয়েছেন। এই লোককে চিনতে না পারার প্রশ্নই নেই। প্রায় প্রতিটি দৈনিকের পাতায় ছাপা হয়েছে এর ছবি। এর পুরো নাম অ্যান্টন টনি ডার্নাক। আমেরিকার ১ নম্বর গণশত্রু হিসেবে সে পরিচিত। তাহলে চিনতে পেরেছেন আমাকে? ঘোঁত করল আগন্তুক। এবং আপনি জানেন আমার চামড়ার মূল্য ধরা হয়েছে $২৫,০০০। তবে তার পকেটে ঢোকানো হাতটি সামান্য নড়ে উঠল। ভাববেন না যে আপনি টাকাটা সংগ্রহ করতে পারবেন। তাছাড়া আমি টাকার অঙ্কটা দ্বিগুণ করে দিতে পারি যদি আপনি আমার পক্ষ হয়ে কাজ করেন। কাম্বারটনের মোটা লোভী মুখখানা ভেঙচি কাটল, যেটিকে তিনি আন্তরিক হাসি বলে বিবেচনা করেন। এসো বন্ধু হই বলে হাত বাড়িয়ে দিলেন। হাতুড়ির মতো মুঠোয় আইনজীবীর মোটা মোটা আঙ্গুলগুলো চেপে ধরে ঠোঁটের কিনারায় মৃদু হাসি ফোটালো ডার্নাক। ঠিক আছে, এখন থেকে আপনি আমার মুখপাত্র এবং আশা করি দায়িত্বটি ভালোভাবেই পালন করবেন। সেটাই আমার দরকার। তোমার নিশ্চয়ই তেষ্টা পেয়েছে। এসো ড্রিঙ্ক করো মাই বয়। দুজনে মুখোমুখি বসে কথা বলতে লাগলেন। আসলে কথা বলল ডার্নাক, চুপচাপ শুনে গেলেন কাম্বারটন এবং অতিথিকে ম্যাগাজিন টেবিলের ওপর রাখা হুইস্কির বোতল থেকে মদ ঢেলে দিতে দিতে লক্ষ্য করতে লাগলেন। সেই সঙ্গে সহানুভূতির ভঙ্গিতে মাথা ঝাঁকিয়ে গেলেন। ডার্নাক তার বোঝা হালকা করতে আইনজীবীকে অকপটে সব কথা বলতে লাগল। খুব কঠিন স্বভাবের মানুষ বলে খ্যাতি থাকলেও এই মুহূর্তে তাকে বেশ ভয়ার্থ লাগছিল। মনের শান্তি বিনষ্ট হয়ে যাওয়ার মতো অনেক কুকাজ সে করেছে। সারাক্ষণ পিস্তল আর বন্দুকের মাঝে যার বাস, সে নিজেই আগ্নেয়াস্ত্রের কারণে মৃত্যু ভয়ে ভীত। সবাই তার বিরুদ্ধে চলে গেছে। সে গ্লাসে আরেকটি ড্রিঙ্ক ঢেলে নিয়ে বলল, মাস ৬ আগে মিনিয়াপলিসে হটিনের সঙ্গে আমার পরিচয়। সে আমার দলে যোগ দিয়েছিল এবং আমরা একসঙ্গে অনেক কাজ করেছি। সেন্ট লুইয়ে ডাকাতি করেছি। তবে শেষের কাজটিতে ঝামেলা হয়ে যায়। আমার দলের ৩ জন মারা যায়। আমি ঘটনাটি কাগজে পড়েছি, মন্তব্য করলেন কাম্বারটন। তবে জানতাম না হটিন ওটার সঙ্গে জড়িত ছিল কিংবা তুমি। এখন পর্যন্ত কেউ ব্যাপারটা জানে না। আজ সকালে হটিন সহ ২ জন মারা গেছে। দস্যু সর্দার ঠোঁট ভেজালো জিপ দিয়ে। আমিও প্রায় ধরা পড়তে যাচ্ছিলাম, তবে সতর্কতার কারণে বেঁচে গেছি। তাছাড়া $১,০০,০০০ নিয়ে কেটে পড়ার সুযোগ পেলে ভাগবো না কেন? এর মধ্যে হটিনের ভাগও ছিল, কিন্তু সে মারা গেছে এবং দলের বাকিরা যারা মারা যায়নি তারা জেলে। কাজে এই টাকার ভাগ আমার আর কাউকে দিতে হচ্ছে না, শুধু আপনি ছাড়া। আমাকে দেশটাকে সাহায্য করতে আপনাকে কত দিতে হবে? শুকর তুল্য চোখ দুটো সরু করে অতিথির দিকে তাকালেন কাম্বারটন। সত্যি এই ডাকাতটা এত টাকা ডাকাতি করেছে? নিজের চামড়া বাঁচাতে সে ওই টাকার ৩ ভাগের ১ ভাগ সত্যি খরচ করবে? আইনজীবীর দৃঢ় ধারণা, দুটি প্রশ্নের জবাবই হবে ইতিবাচক।
কাজটা কঠিন হবে, বললেন তিনি। তুমি যে মহিলাকে চাকা দিয়ে চলে গিয়েছিলে, সে তোমার ছবি পুলিশকে দিয়েছে এবং তোমার সেই ক্ষমা হামেশাই পত্রিকায় ছাপা হচ্ছে এবং তোমাকে এখন লোকে বেবি রুথের মতোই চেনে। প্রতিটি পুলিশের চিফের অফিসে তোমার চেহারার বর্ণনা দেয়া আছে, প্রতিটি গোয়েন্দা অফিস এবং ডাকঘরে তোমার ছবি ঝুলছে। জানি আমি, এমনকি আমার মতো দেখতে লোকজনও গ্রেপ্তার হয়ে যাচ্ছে, গুলি খাচ্ছে, চেঁচিয়ে উঠল ডার্নাক। কিন্তু আমার পালাবার সুযোগ আছে কি নেই? আছে, বললেন কাম্বারটন, তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করছেন তার মক্কেলকে। কিন্তু বললামই তো কাজটা কঠিন এবং ব্যয়বহুল। বেশ খরচা হবে তোমার। সবার আগে আমার একজনকে ভাড়া করতে হবে যে তোমার সুপরিচিত চেহারাটির ওপর ছুরি কাঁচি চালাবে। প্লাস্টিক সার্জারির পরে যে রাস্তা দিয়ে তোমায় পাঠাবো সেজন্য আলাদা খরচ রয়েছে। দত্তর, চেঁচালো ডার্নাক। আপনি ভাবছেন আমি বোধহয় খরচ দিয়ে দিতে পারবো না? এই রাখুন টোকেন, মানে হিসেবে $25,000। সে ব্রেস্ট পকেটে হাত ঢুকিয়ে নোটের একটি তারা বের করে উকিলের কোলে ছুঁড়ে মারল। আর মনে রাখবেন, আরও $100,000-এরও বেশি আছে আমার কাছে। এখান থেকে কয়েক ব্লক দূরে আইডিয়াল শু রিপেয়ার শপের মেঝের নিচে টাকাটা রাখা আছে। বলেই থতমত খেয়ে গেল সে। আরেক ঢোক হুইস্কি গিলে নিয়ে গমগম করে বলল, হ্যাঁ, আমি আইডিয়াল শু রিপেয়ার শপের মালিক। বুড়ো মুচিটাকে সবাই মালিক ভাবলেও আসলে ও আমার কর্মচারী মাত্র। সে জেলখানায় বসে জুতো সেলাইয়ের কাজ শিখেছে। সে কি জানে টাকাটা ওখানে আছে? হ্যাঁ, প্রশ্নই ওঠে না। বুড়ো ফ্রেড মিলার ভোতা বুদ্ধির লোক। সে আমার কাজের গুরুত্বপূর্ণ কোনো ব্যাপারই খোঁজখবর রাখে না। শুধু জানে মাঝে মধ্যে আমি হটিনার ছেলেদের সঙ্গে দোকানের পেছনের ঘরে বসে ব্যবসায়ী আলাপ করি। ওই সময় মিলারকে আমি মদের দোকানে পাঠিয়ে দিতাম মদ খেতে। বাকি সময়টা সে ওখানেই ঘুমায়। আজ রাতে অবশ্য ওকে বাইরে যেতে বলেছি। ভেবেছি আপনি আর আমি দোকানে বসে মিটিং করব। ক্রিমিনাল লয়ারের লোভী চোখ নোটের তারা ছুঁয়ে চলে গেল ডার্নাকের দিকে। ঝড়ো গতিতে চিন্তা করছেন, তার মক্কেলকে আমেরিকা থেকে বাইরে নিয়ে যাওয়ার ঝুঁকি কতটুকু? যদি কোথাও কোনো ঝামেলা হয়ে যায়, ধরা খেলে তার বার অ্যাসোসিয়েশন থেকে তার সদস্যপদ বাতিল হয়ে যেতে পারে। তিনি আর ওকালতি করতে পারবেন না, আর জেলে যাওয়ার সম্ভাবনা তো রয়েইছে। সমস্যার কথা ভেবে তার গোল নির্বিকার চেহারায় ভাঁজ পড়ল। তবে বিদ্যুৎ গতিতে এর সমাধানও তার মাথায় চলে এলো। তিনি আর চোখে ডার্নাককে দেখলেন। তার চাউনিতে এমন অশুভ কিছু ছিল যে রীতিমতো চমকে গিয়ে ডার্নাক তার আগ্নেয়াস্ত্রের জন্য পকেটে হাত ঢোকালো। কিন্তু আইনজীবীটি বেঢপ মোটা এবং থলথলে হওয়া সত্ত্বেও অবিশ্বাস্য দ্রুত তার গতি। অপরজন লক্ষ্য স্থির করার আগেই পকেট থেকে অস্ত্র বের করে টিপে দিলেন ট্রিগার। 1 নম্বর গণশত্রুটি কপালের মাঝখানে বুলেট নিয়ে গড়িয়ে পড়ল চেয়ার থেকে। বাতাসে বারুদের গন্ধ। তৃপ্তির সঙ্গে গভীর নিঃশ্বাস নিলেন কাম্বারটন। সন্তুষ্ট চোখে দেখছেন তার ভিকটিমের প্রাণহীন দেহ পড়ে রয়েছে মেঝেতে, হাতে অস্ত্র। এতে আত্মরক্ষার গল্পটিকে আরও নাটকীয়ভাবে উপস্থাপন করা যাবে। তিনি চেয়ার ছাড়লেন, নোটের তারাটি দ্রুত দেয়াল আলমারিতে রেখে দিলেন। ঘরের দরজা খোলাই থাকল। হুইস্কি এবং গ্লাস সরিয়ে ফেলে হাত বাড়িয়ে তুলে নিলেন টেলিফোন। এটি হোটেলের সুইচ বোর্ডের সঙ্গে সংযুক্ত। পুলিশ পাঠান, শান্ত গলায় বললেন তিনি। আমি এইমাত্র একটা চোরকে গুলি করেছি। তাকে দেখতে টনি ডার্নাকের মতো। পুলিশ কর্মকর্তা, সাংবাদিক এবং হোটেলের লোকজন সবাই কাম্বারটনের সুইটে ভিড় করল তার রোমাঞ্চকর বর্ণনা শুনতে। তিনি হাঁটাহাঁটি করে হোটেলে ফেরার পরে কিভাবে ডার্নাককে হাতে নাতে ধরে ফেলেন, সেই দেয়াল আলমারি ভেঙে টাকা পয়সা হাতানোর চেষ্টা করাকালে সে আমার দিকে ছুটে আসে, বুক বরাবর উঁচি ধরে পিস্তল। তবে তার আগে আমি টিপে দেই ট্রিগার। ওকে আগে কখনো দেখেছেন? জিজ্ঞেস করল একজন পুলিশ সার্জেন্ট। কখনো না, খবরের কাগজে শুধু ছবি দেখেছিলাম। তা থেকে অনুমান করি সে কে। ওয়াও, মিস্টার কাম্বারটন,
বিড়বিড় করে বলল একজন সাংবাদিক। আপনি $25,000 পুরস্কার পাবেন। তা হয়তো পাবো, তবে পুরস্কারের কথা আমার মাথায় ছিল না। আমি শুধু আত্মরক্ষা করতে চেয়েছি। যদিও এক বিপজ্জনক খুনের হাত থেকে সমাজকে রক্ষা করার আমি পুরস্কার পাবার যোগ্যতা অর্জন করতেই পারি। নিজের ওপর বেজায় খুশি আইনজীবীটি এরপর খবরের কাগজের জন্য অসংখ্য ছবির পোজ দিলেন। হাতে রিভলভার নিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে পোজ মারলেন। দেয়াল আলমারির দিকে আঙ্গুল নির্দেশ করা অবস্থায় ছবি তুললেন। সার্জেন্টের সঙ্গে হাত মেলানোর ফটো তোলা হলো। হোটেল ম্যানেজারের সঙ্গে হ্যান্ডশেকের ছবি তুললেন। ছবি তোলা হলো হোটেলের ছোকরা চাকর আয়া সহ প্রায় সবার সঙ্গেই, শুধু তার মৃত ভিকটিম ছাড়া। ক্যামেরাম্যানরা তাকে অনুরোধ করেছিল দস্যু সর্দারের লাশের বুকের ওপর এক পা রেখে ব্যাঘ্র শিকারীর মতো পোজ মেরে ছবি তুলতে, কিন্তু রাজি হলেন না আইনজীবী। বললেন এতে তার সম্মান ভূলুণ্ঠিত হবে। ভোর হতে তখনও ঘণ্টাখানেক বাকি। তারপর ছাড়া পেলেন কাম্বারটন। সবাই চলে গেলে তিনি তাড়াতাড়ি টেলিফোন ডাইরেক্টরির পাতা উল্টাতে লাগলেন। খুঁজছেন আইডিয়াল শু রিপেয়ার শপের ঠিকানা। পেয়েও গেলেন। 692 এলওয়েল কোর্ট, মাত্র 4 ব্লক দূরে। তিনি পকেটে পোড়া রিভলভারে একবার চাপড় মেরে বুড়োর দেরাজ খুলে একটি ইলেকট্রিক টর্চ নিয়ে মাথায় হ্যাট চাপিয়ে হোটেলের পেছনের সিঁড়ি বেয়ে নেমে গেলেন রাস্তায়। ক্লার্ক অ্যান্ড ব্রডওয়ের আলোকিত মোড় থেকে অল্প কয়েক ব্লক দূরে হলেও এলওয়েল কোর্ট কতগুলো নোংরা, ভাঙা এবং জীর্ণ কুটির নিয়ে গড়ে ওঠা একটা ঘিঞ্জি গলি। এর মধ্যে একেবারেই ভগ্নদশার দোকানটি হল 692, যার সামনের দরজায় কাচের ওপর আঁকাবাঁকা হস্তাক্ষরে লেখা, এখানে জুতো মেরামত করা হয়। এরকম একটি জায়গায় $1,00,000 লুকিয়ে রাখা হয়েছে, তা কল্পনা করাও শক্ত। তবে কাম্বারটন নিশ্চিত তিনি টাকাটা এখানে পাবেন। তিনি ডার্নাককে দেখেই বুঝতে পেরেছিলেন লোকটা স্থূল বুদ্ধির। বোকাটা এমনকি দরজায় আধুনিক এবং শক্ত কোনো তালা পর্যন্ত লাগায়নি। স্কেলিটন কি দিয়ে তিনি সহজেই খুলে ফেললেন তালা। ভেতরে ঢুকে লক্ষ্য করলেন দূরের রাস্তার বাতির আলো দোকানের সামনের ধুলোমাখা কাচের জানালা দিয়ে প্রবেশ করছে, ভৌতিক এবং আবছা। তবে এই আলোতেও দোকানের ভেতরের যন্ত্রপাতি, আসবাবের কাঠামো দেখা যাচ্ছিল। আলো পড়ে ঘরে ভুতুরে ছায়া ফেলেছে ওগুলো। তিনি সামনে পা বাড়ালেন। অন্ধকারে তার থুতনি কিসের সঙ্গে যেন ধাক্কা খেল, আর ওটা লাফিয়ে উঠে হিস হিস শব্দ করল। দুটো হলুদ চোখ হিংস্র আক্রোশে তার দিকে তাকিয়ে থাকল। তিনি টর্চের আলো মারলেন বিড়ালটার গায়ে, দাঁতে দাঁত চেপে একটা গালি দিলেন। আলোয় চোখ ধাতিয়ে যেতে পিছু হটল জন্তুটা। তিনি টর্চের আলো ঘুরিয়ে দেখলেন ঘরের চারপাশ। দোকানের পেছন দিকে একটি দরজা আছে। কাম্বারটন ওদিকে একবার তাকিয়ে নিভিয়ে দিলেন টর্চ। ডার্নাক বলেছিল বুড়ো মিলার দোকানের পেছনের ঘরে ঘুমায়। সে যদি ফিরে এসে থাকে, এই ভয়ে টর্চ নিভিয়েছেন তিনি। সিদ্ধান্ত নিলেন লুটের মাল খোঁজার আগে একবার পেছনের ঘরটা দেখে নেবেন। পা টিপে টিপে এগোলেন তিনি। হাত রাখলেন দরজার হাতলে। ওটা ধরে নিঃশব্দে এবং ধীরে মোচড় দিতেই অদ্ভুত একটা ভয় পেয়ে বসল তাকে। বিষয়টা অস্বাভাবিক। তিনি বিশ্বের সবচেয়ে সাহসী মানুষটি হতে না পারেন, তাই বলে আধারে বিড়ালের জলজলে চোখ দেখে ভয় খাওয়ার মতো লোক মোটেই নন। আতঙ্কের কারণ অন্য কিছু, যেটি তিনি বুঝতে পারছেন না, আর এ কারণে তার নিজের উপরেই খুব রাগ হল। সাবধানতা অবলম্বনের গোষ্ঠী কিলিয়ে তিনি ধাক্কা মেরে খুলে ফেললেন দরজা। সঙ্গে সঙ্গে হিম ঠান্ডা একটা বাতাস তাকে ঝাপটা মারল। এমন কনকনে হাওয়া যে রীতিমতো শীত লাগল। জুলাইয়ের এমন উত্তপ্ত রাতে এরকম বরফ শীতল বাতাসের প্রবাহ খুব একটা স্বাভাবিক বলা যাবে না।
মাংসল দেহে জেগে ওঠা শিশিরানির ভাবটা দমন করতে আইনজীবীকে নিজের সমস্ত ইচ্ছাশক্তি প্রয়োগ করতে হলো। তারপর তিনি ঘরের দিকে তাকাতে পারলেন। এখানে আলোর পরিমাণ একটু বেশি মনে হলো। এই আলোর উৎস পাশের বাড়ির পেছনের বারান্দায় জ্বলতে থাকা বৈদ্যুতিক আলো। ওখান থেকে আলো ঢুকছে দোকানের জানালা দিয়ে। কাম্বারটন নার্ভাস ভঙ্গিতে ঘরের চারপাশ জরিপ করছিলেন। তার চাউনি নিবদ্ধ হল ঘরের অন্ধকারতম কোণায় একটি বস্তুর উপর। মনে হচ্ছে কেউ একজন শুয়ে আছে খাটিয়ায়। তাহলে বুড়ো মুচি মিলার মাতাল হয়ে ফিরে এসে এখানে ঘুম দিয়েছে। তবে কাম্বারটনের নাকে যে গন্ধটি ধাক্কা মারছে সেটি মদের গন্ধ নয়, কেমন চেনা গন্ধ, যেটি এই ভাঙাচোরা দোকানের সঙ্গে যায় না। জোরে নাক টানলেন তিনি এবং একই সঙ্গে তার হাত খামচে ধরল পকেটের রিভলভার। তিনি অর্ধশায়িত মূর্তিটির দিকে এগিয়ে যাচ্ছিলেন। মাঝপথে দাঁড়িয়ে পড়লেন। বরফের মতো জমে গেছেন, ভয়ে বিস্ফারিত চোখ। খাটিয়ায় শোয়া মূর্তিটি উঠে বসেছে। ওটা কোনো বুড়ো মানুষ নয়। ওখানে দেখা যাচ্ছে চওড়া কাঁধের বিশালদেহী টনি ডার্নাককে, আমেরিকার ১ নম্বর গণশত্রু টনি ডার্নাক, যার লাশ এই মুহূর্তে শহরের মর্গের স্ল্যাবে শোয়ানো রয়েছে। সে এখন উঠে বসছে। মুখটা দিয়ে সবুজ একটা আভা বেরুচ্ছে। তাতে তাকে আরো ভয়ঙ্কর লাগছে দেখতে। লোকটার কপালে বুলেটের গর্ত, আর এতক্ষণ কাম্বারটন যে গন্ধটা পাচ্ছিলেন সেটা কিসের গন্ধ এখন বুঝতে পারছেন। বারুদের গন্ধ। তার গোল মুখটা বিবর্ণ এবং ফ্যাকাশে হয়ে গেল। মাংসল ফুলো ফুলো অক্ষিকোটর থেকে চোখ জোড়া ঠিকরে বেরিয়ে আসার দাখিল। তিনি ঠোঁট নাড়লেন, তবে কোনো শব্দ বেরোল না মুখ থেকে। তুমি? অবশেষে ব্যাঙের কর্কশ ডাক তুলল তার কণ্ঠ। তুমি ডার্নাক? তোমাকে আমি একবার খুন করেছি এবং আবারও করব। অশরীরের দিকে পিস্তল তাক করলেন কাম্বারটন। বারবার গুলির আওয়াজে কুটির যেন কেঁপে কেঁপে উঠল। গুলিগুলো মূর্তিটির শরীর ভেদ করে চলে যাচ্ছে। ওটা ধীরে সুস্থে খাটিয়া থেকে নেমে পায়ে পায়ে এগিয়ে আসতে লাগল আইনজীবীর দিকে। গুলি করতে করতে তিনি পিছিয়ে যেতে লাগলেন। ঘুরে দাঁড়াবার চেষ্টা করেও পারছেন না। ঘুরে দাঁড়াতে পারলেই পালিয়ে যাবেন। তার চোখ আঠার মতো সেটে আছে সামনের মূর্তিটির দিকে। তাকে যেন সম্মোহন করা হয়েছে। অদৃশ্য একজোড়া হাত বেঁধে রেখেছে। পিছু হটতে হটতে দেয়ালে পিঠ ঠেকে গেল, কিন্তু অশরীরী আতঙ্ক তার দিকে এগিয়ে আসতেই থাকল। ফোপাতে ফোপাতে কাম্বারটন তার অপর আগ্নেয়াস্ত্রটি বের করে সেটির গুলিও শেষ করলেন প্রেতাত্মার গায়ে। খালি হয়ে যাওয়া রিভলভারের ট্রিগারে আপনা আপনি তার আঙুল বারবার চাপ দিয়ে গেল। পুলিশ স্কোয়াড কারের লোকজন এসে তাকে এ অবস্থাতেই দেখল। তিনি খালি দুটি রিভলভারের ঘোড়া টিপেই চলেছেন। গুলির শব্দে পড়শিদের ঘুম ভেঙে যায় এবং তারা পুলিশে খবর দিলে টহলদার পুলিশের গাড়ি প্রথম গুলি হওয়ার ৩ মিনিটের মাথায় ৬৯২ নং দোকানে হাজির হয়। বুড়ো ফ্রেড মিলারের প্রাণহীন লাশ নিথর পড়েছিল খাটিয়ায়। আইনজীবীর আগ্নেয়াস্ত্রের গুলিতে ঝাঁঝরা দেহ। আর প্রখ্যাত ক্রিমিনাল অ্যাটর্নি হোরেস এল কাম্বারটন স্বয়ংক্রিয়ভাবে রিভলভারের ট্রিগার পাগলের মতো টিপেই চলেছেন। দেখেই বোঝা যাচ্ছিল তার মাথা খারাপ হয়ে গেছে। বুড়ো মুচিকে হত্যার দায়ে কখনো তার বিচার হবে বলে মনে হয় না, কারণ তিনি কি কাণ্ড ঘটিয়েছেন সেটাই জানেন না। পাগল ক্রিমিনালদের পাগলাগারদে তার ঠাঁই হল। তিনি নিজের প্রকোষ্ঠে হামাগুড়ি দিয়ে বসে বারবার বলতে লাগলেন, ৬৯২ নং দোকানের পেছনের ঘরে সেদিন তিনি আর ডার্নাক ছাড়া কেউ ছিল না। মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়া আইনজীবীর সঙ্গে খুব কম মানুষকেই দেখা করতে দেয়া হলো। অবশ্য যারা দেখা করতে গিয়েছিল জেল কর্তৃপক্ষের মতে তারা কাম্বারটনের চেহারায় নগ্ন আতঙ্ক
এমন বিভৎসভাবে ফুটে উঠতে দেখেছে যে দ্বিতীয়বার ওদিকে আর তাকানোর সাহস পায়নি। তিনি একটু পরপরই কি যেন দেখে চমকে ওঠেন, ভয়ে আর্তনাদ করেন। তার মস্তিষ্ক বিকৃতি এমনই ঘটেছে যে কৃত অপরাধ কর্মের জন্য তাকে হয়তো কোনো শাস্তিই দেয়া হবে না। বাকি জীবনটা হোরেস এল কাম্বারটনকে পাগলা গারদেই কাটাতে হবে।